নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব সমরেশ বসুর লেখা ছোট গল্প তথাপি। শুনতে থাকুন আজকের গল্প তথাপি। ওহে শশীভূষণ, এই ভর দুপুরে চললে কোথায়? শশীভূষণ ডাকার জিজ্ঞাসা শুনে দাঁড়ালো। বাঁদিকে তাকিয়ে দেখল পঞ্চায়েত বাড়ির রকে বসে আছে কালাচাঁদ মুখুজ্জে। গ্রামে যাকে সবাই কালু মুখুজ্জে বলে, শশীভূষণ বলে কালু কাকা। এখন ভর দুপুর না হোক, বেলা 11টা বেজে গিয়েছে। পঞ্চায়েত বাড়ির সামনেই ঝাড়ালো বটের ছায়া পড়েছে ঘরের চালে। অনেকখানি জায়গা ছায়া নিবিড়। বাকি রাস্তাঘাট সবই জ্যৈষ্ঠের রোদে এখনই যেন দপদপ করছে। চোখ মেলে তাকিয়ে থাকা যায় না। রোদে আগুনের উত্তাপ। রাস্তার ধারে খানিকটা জমি ছেড়ে পঞ্চায়েত ঘর। মাটিতে ঘাসের চিহ্ন নেই, কেবল ধুলা। রাস্তার পূব দিকে কিছু বনশিউলির ঝাড়, তারপরে নিবিড় বাঁশ ঝাড়। সামনের রাস্তাটা খানিকটা উত্তর দিকে গিয়ে পুকুরের ধার ঘেঁষে শিব মন্দিরের পাশ দিয়ে আবার পূব দিকে গিয়েছে, এবং পুকুরের ধারে ধারেই আবার উত্তর দিকে মাঠের পথে হারিয়ে গিয়েছে। পঞ্চায়েত বাড়ির দাওয়ায় বসে উত্তরে খালের উপর সাঁকো দেখা যায়, সিমেন্ট ঢালাই করা পাকা সাঁকো। বছর 5 হলো সরকার তৈরি করে দিয়েছে। বনশিউলি ঝাড়ের ভিতর থেকে ঘুঘু ডাকছে। ঘুঘুর ডাক সুখের কি দুঃখের, কেউ বোধহয় সঠিক কিছু বলতে পারে না। কালাচাঁদ মুখুজ্জের কথার জবাব দেবার আগে শশীভূষণ একবার বনশিউলির ঝাড়ের দিকে তাকায়। সে একবার ঘুঘুর ডাক শুনে বলেছিল, আসলে ঘুঘুই সেই পাখি যে খোকা কোথা 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 বলে ডাকে। কথাটা সবাই শুনে হেসেছিল, এমনকি সর্বেশ্বরী, শশীভূষণের স্ত্রী। কোথায় ঘুঘু আর কোথায় খোকা কোথা ডাকা পাখি, আকাশ আর পাতাল। শশীভূষণ তা বোঝে। কথাটা একদিক থেকে ভেবে দেখলে বাস্তবিকই ধন্য লাগে। পুত্রহারা মায়ের কান্না যে পাখির গলায়, সে পাখি কখনো ঘুঘু হতে পারে না। ঘুঘুর নানান দুর্নাম। ধূর্ত চরিত্রের লোককে ঘুঘু বিশেষণ দেওয়া হয়। কারোকে ভিটা ছাড়া করতে হলে তাকে শাসানো হয়, তার ভিটায় ঘুঘু চড়ানো হবে। এই যে কেলে কালাচাঁদ মুখুজ্জে, সামান্য একটা কাঁচা বাজরার বকরা নিয়ে শশীভূষণের ভিটে অনেকবার ঘুঘু চড়াতে চেয়েছে। অবশ্যই তার দরকার হয়নি। সম্প্রতি গ্রামের একদল ছোকরা মিলে সেই বাঁধার সাফসুরত করে দিব্যি একখানি ঘর তুলেছে। ব্যাপার কি না, গায়ের ভিতর পার্টির একটি অফিস হবে। কথাটা ছোকরাদের জিজ্ঞেস করেছিল কালাচাঁদ মুখুজ্জে নিজেই। জায়গাটা শশীভূষণের নাচদুয়ারের খিড়কির দরজা যাকে বলে, তার পিছনে ছোট একটা সরিকি পুকুরের ধারে। মাদারের পাশ দিয়েই কয়েক ঘর মেয়ের যাতায়াতের প্রাকৃতিক ক্রিয়াকর্মের জায়গা ছিল। কিন্তু কয়েক ঘরের মধ্যে কিছু ঘর কিছু বছরের মধ্যেই পায়খানা তৈরি করে নিয়েছে। তাদের বাড়ির মেয়েরা আর মাদার পুকুরের বাঁশ ঝাড়ে যাতায়াত করে না। ছোকরাদের হঠাৎ কোদাল, কুড়াল, কাটালি, শাবল নিয়ে মাদারের উপর ঝাঁপিয়ে পড়তে দেখে শশীভূষণ নাচদুয়ারের দরজায় গিয়ে দাঁড়িয়েছিল ব্যাপারটা কি দেখবার জন্যে। কিন্তু কিছু জিজ্ঞেস করেনি। তার মনে হয়েছিল কালাচাঁদ মুখুজ্জের নাচদুয়ারের ভারী দরজাটাও খুলল বলে। তার মতো লোক এরকম একটা ঘটনা কখনো নিশ্চিন্ত হয়ে দাঁড়িয়ে দেখবে না। শশীভূষণের একটু ভুলই হয়েছিল, কারণ সে ভুলে গিয়েছিল কালাচাঁদের দোতলা বাড়ির বারান্দা থেকে বাঁধার দেখা যায়। বলতে গেলে 7 সকালেরই ঘটনা। সকাল তখন 8টা হবে। কালাচাঁদ বাড়িতেই ছিল। খবর পেয়ে প্রথমে সে বারান্দায় এসে দাঁড়িয়েছিল। ভ্রুকুটি রক্তচক্ষে ঘটনা দেখে সেখান থেকেই হাঁক দিয়েছিল, ব্যাপার কি?
ওখানে কি হচ্ছে? কি এসব? ছোকরাদের মধ্যে কয়েকজন ফিরে দোতলার বারান্দার দিকে তাকিয়েছিল আর নিজেদের মধ্যে হাসাহাসি করেছিল। বাকিরা যেমন কুড়াল চালাচ্ছিল তেমনই চালিয়ে যাচ্ছিল। শশীভূষণ তখনই বুঝেছিল বিশেষ সুবিধার না। ছোকরারা সকলেই গাঁয়ের এবং চেনাশোনা, কেউ কেউ তারই সমবয়সীও। সকলেই পার্টি করে, বলতে গেলে ওরাই এখন গ্রামের দণ্ডমুণ্ডের কর্তা। যারা কালাচাঁদের দিকে তাকিয়ে হাসছিল আর নিজেদের মধ্যে কিসব কথাবার্তা বলছিল, তাদের মধ্যে একজন চেঁচিয়ে ডেকেছিল, এই যে কালু কাকা, একবার এখানটিতে আসুন, ব্যাপারটা বলবো। কালাচাঁদ মধ্যবয়স্ক লোক, কিংবা তারও বেশি, 60 ছোবো ছোবো, কিন্তু শক্তপোক্ত হৃষ্টপুষ্ট চেহারা। পুকুরের ওপারের দোতলা বারান্দা থেকে সে শশীভূষণের দিকে সন্দিগ্ধ চোখে তাকিয়েছিল। পুকুরের জলে পানা না থাকলে কালাচাঁদের বাড়ির প্রতিবিম্ব পুকুরে দেখা যেত, কিন্তু শশীভূষণ ভেবেছিল কালাচাঁদ নিশ্চয়ই সন্দেহ করেছে ঘটনার মধ্যে শশীভূষণের হাত আছে। কালাচাঁদ তার পাঁচিল ঘেরা বাড়ির মোটা কাঁঠাল কাঠের নাচ দুয়ারের দরজা খুলে রীতিমতো রোগপাক করে বেরিয়ে এসেছিল। পরনে ধুতিরই এক অংশ চওড়া মোটা, বুকে ঢাকা দেওয়া ছিল। তার ফাঁক দিয়ে দেখা যাচ্ছিল তার তেলে জলে মাখা পৈতা। কিন্তু কুড়োল কোদাল যারা চালাচ্ছিল তাদের কোনো ভ্রুক্ষেপ ছিল না। তারা যেন ময়দানবের সম্মোহিত সহচর, ঝপাঝপ হাতের যন্ত্র চালিয়ে যাচ্ছিল। গোটা কয় জগ্গি ডুমুর, বাবলা গাছ এসব ছাড়াও মাঝখান বরাবর যে আম গাছটা ছিল সেটার গায়েও কোপ পড়েছিল। একটু দূরেই ছাগলবটি লতায় জড়ানো তাল গাছটাও বাদ যাচ্ছিল না। অন্যান্য ছোটখাটো গাছপালা ঝোপ জঙ্গলের তো কোনো কথাই ছিল না। কর্মীদের কাজে বাঁধার যেন দক্ষ যজ্ঞের মতো হয়ে উঠেছিল। ধুলা উঠতে আরম্ভ করেছিল এবং ইতিমধ্যে পুকুরের পাড় ঘিরে পাড়া ছোট বড় মেয়ে পুরুষ অনেকে ব্যাপার দেখবার জন্য ভিড় করেছিল। ছোকরাদের একজন কালাচাঁদকে আপ্যায়ন করে এগিয়ে গিয়ে ডেকেছিল, আসুন কালু কাকা, আমরা এখানে একটা ঘর বানাবো। কালাচাঁদ ব্যাপারটার আকাশ পাতাল কিছুমাত্র হৃদয়ঙ্গম না করতে পেরে অবাক স্বরে উচ্চারণ করেছিল, ঘর? হ্যাঁ, ঘর। ছোকরা বলেছিল, মাটির দেওয়াল টেওয়াল তুলব না, ছেঁচা বেড়া দিয়ে ঘর করব। বাঁশের দাম খুব বেশি, তা হোক। সালা, বর্ষাকালে যখন বানফানা আসবে মাটির দেওয়াল তো গলিয়ে নিয়ে চলে যাবে, তার চেয়ে ছেঁচা বেড়াই ভালো। খুঁটি পুঁতে বাঁশের ফ্রেম করে তার উপরে খড়ের চাল করব। আমাদের তো আর মাঘ ভাতারের ঘর করা না, বেড়ার ফুটো দিয়ে দেখলে চোখের রস কাটবে। বক্তার কথা শুনে আরো কয়েকটি ছোকরা হেসে উঠেছিল, কিন্তু কর্মীদের যেমন কাজ তেমনই চলছিল। কালাচাঁদ মুখুজ্জে তার জন্মকালের মধ্যে এমন দিশাহারা অবাক বোধ হয় আর কখনো হয়নি, বরং সে লোককে নানানভাবে অবাক করেছে। প্রথমবার সে উচ্চারণ করেছিল, ঘর। দ্বিতীয়বার কোনো রকমে উচ্চারণ করেছিল, মানে? বুঝলেন না? ছোকরা হেসেছিল, বলেছিল, আপনাদের এ পাড়ায় পাটির একটা ঘর না করলে আর চলছিল না। যখন তখন তো আর এর তার বাড়িতে গিয়ে বসতে পারি না, অথচ পাড়ার ভিতর না থাকলে কাজকর্ম হয় না। বুঝলেন না? কে কখন চাল পাচার করছে, ধান পাচার করছে, কে কার পিছনে বাঁশ দিচ্ছে, এইসব দেখাশোনা করা আর কি। সকালের বাতাসে শশীভূষণ স্পষ্ট টের পেয়েছিল তাড়ির গন্ধ ভেসে আসছে। কর্মীরা সেই জন্যেই ময়দানবের অনুচরের মতো দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে বাদার সাপ করছিল। শশীভূষণের দৃষ্টি ছিল কালাচাঁদের দিকে। ঘটনা শুনে এবং তার পরিণতি ভেবে কালাচাঁদের হতভম্ব ভাব কেটে আসছিল। তার চোয়াল শক্ত হয়ে উঠেছিল, চোখ জোড়ায় রক্ত ছুটে এসেছিল এবং সে আবার শশীভূষণের দিকে তীব্র সন্দেহে তাকিয়েছিল। সেই তাকানোই কাল হয়েছিল। শশীভূষণ নিজেও জানত না
কালাচাঁদের সঙ্গে দৃষ্টি বিনিময় হতেই সে হেসে ফেলবে। কেন যে তার হাসি পেয়েছিল সে নিজেও জানে না। সেই দৃষ্টি বিনিময় মাত্রই কালাচাঁদ ক্রুদ্ধ চিৎকারে আকাশ পাঠিয়েছিল, মামদোবাজি, মামদোবাজি আমার সঙ্গে! মগের মুলুক পেয়েছ সব না? কথাবার্তা নেই, পরের জমিতে এসে ঘর তুললেই হলো? খবরদার, বলে দিচ্ছি ভালো হবে না। এসব কার চক্রান্ত আমি সব জানি। কালাচাঁদ তার রক্তচক্ষে আর একবার বন্য বরাহের মতো শশীভূষণের দিকে তাকিয়েছিল। শশীভূষণের আবার হাসি পেয়েছিল, কিন্তু যারা বাঁদার দখল করে শ্বাসরোধ করছিল তারা শশীভূষণের কথার অন্তর্নিহিত অর্থ বুঝতে পারেনি। সেই মুহূর্তেই একটা বড় জগিডুমুরের গাছ মাটিতে পড়েছিল এবং আম গাছের গোড়া মরমর করে উঠেছিল। কালাচাঁদের সামনে গুটি কয় ছোকরা হো হো করে হেসে উঠেছিল। একজন বলেছিল, এই দেখো কালু কাকা, আপনি চড়ছেন কেন? মামদোবাজির রাজত্ব চালাতে দেব না বলেই আমরা তো এখানে ঘর করছি। আপনার ঝাড় থেকে আমরা 25টা বাঁশ নেব, কিছু খড়ও আপনাকে দিতে হবে চালের জন্যে। আর দেখছেন তো, আমরা নিজেরাই জন্মজুর খেটে বাঁদার সাপ করছি, তারপরে ঘরামির কাজও আমরাই করব। এখন 5টা টাকা দিন তো, একটু দম দেবার ব্যবস্থা করি। মানে? কালাচাঁদ ছোট্ট শব্দ উচ্চারণ করেছিল। তার লাল চোখে তখন কেমন একটা ভীতি সংশয়। দেখেছিল কয়েকটি ছোকরা তাকে ঘিরে রয়েছে। ছোকরা বলেছিল, আর দেখবেন আবার বাবাকে গিয়ে লাগাবেন না যেন, আপনার তো গুণে ঘাট নেই। দম মানে ফকরের দোকান থেকে 2 ভাঁড় তাড়ি আনতে দেব। আমাদের গরুর ডাক্তার বলেছে, শোনেননি? তাড়ি খেলে শরীর ভালো থাকে, কোষ্ঠ পরিষ্কার থাকে। কয়েকজন হেসে উঠেছিল, কিন্তু একজন কালাচাঁদের কোমরের চাবিতে হাত দিয়ে বলেছিল, টাকা সঙ্গে আছে নাকি বাড়ি থেকে আনতে যেতে হবে? ব্যাপার দেখে শশীভূষণ শব্দ করে হেসে উঠতে যাচ্ছিল, ঠিক সেই সময় একটা ছোট ঢিল তার পিঠে এসে পড়েছিল। শশীভূষণ ভ্রুকুটি অবাক চোখে পিছন ফিরে তাকিয়ে দেখেছিল। নাচ দুয়ারের ভিতরের গলিতেও দেখা দিয়েছিল 2টি চোখের ভ্রুকুটি দৃষ্টি, কিন্তু সে চোখ দুটি ছিল দুর্গা প্রতিমার মতো আয়ত এবং ভ্রুকুটি ছিল রোষ কষায়িত। চোখ দুটি যার, সে শশীভূষণের সর্বেশ্বরী। শুধু নামে না, সব দিক থেকেই সে শশীভূষণের সর্বেশ্বরী, তার যুবতী স্ত্রী। শশীভূষণ তাকাতেই সর্বেশ্বরী অঙ্গুলি সংকেত করে তাকে কাছে ডেকেছিল। শশীভূষণ কাছে গিয়েছিল, সর্বেশ্বরী ফোঁস করে উঠেছিল, তুমি ওখানে দাঁড়িয়ে কি দেখছো? জানো না, যেমন শয়তান কেলে মুখুজ্জে তেমন গায়ের ছোঁড়াগুলো, সাপে নেউলে লড়াই হচ্ছে, সেখানে দাঁড়িয়ে তুমি দাঁত বের করে হাসলে যত কোপ এসে তোমার উপরে পড়বে। যাও যাও, শিগগিরই দরজা বন্ধ করে দিয়ে এসো। শশীভূষণ তৎক্ষণাৎ নাচ দুয়ারের দরজা বন্ধ করে দিয়েছিল। মনে হতে পারে শশীভূষণ স্ত্রৈণ, সুন্দরী স্ত্রীর হুকুমে চলে, আসলে তা না। দিনকালের সঙ্গে তাল মিলিয়ে সংসার করতে যেসব কূটকচালি নিয়ে চলতে হয়, শশীভূষণের সেসব সাংসারিক জটিল বুদ্ধি একটু কম। সর্বেশ্বরী অর্থাৎ শশীভূষণ যাকে সর্ব বলে ডাকে, তার সাংসারিক বুদ্ধি ও পরামর্শের প্রয়োজনটা অতএব শশীকে নিতেই হয়। সর্বেশ্বরী মিথ্যা কিছু বলেনি। কালু মুখুজ্জে বা গাঁয়ের পাটিওয়ালা ছেলেরা শশীর হাসির অপরাধেই যে কোনো রকম নিষ্ঠুর শাস্তি দিতে পারত। নিষ্ঠুর সর্বনাশ করতে এরা কেউ কারোর থেকে কম না, যদিও নিজেদের মধ্যে এদের লড়াই লেগেই থাকে। বাঁদারের ঘটনায় শেষ পর্যন্ত কালু মুখুজ্জেকে অনেক খেসারত দিতে হয়েছিল, টাকা দিতে হয়েছিল, বাঁশ ঘর সবই দিতে হয়েছিল।
কিন্তু আবার বিস্ময়কর রকমে ছেলেগুলোর সঙ্গে কালু মুখুজ্জের আঁতাতো হয়েছিল। শশী কোনোদিনও মাদারের অংশ নিয়ে তার দাবি জানায়নি। জানালে তাকে ভিটে মাটি ছাড়তে হতো। এটাও তাকে তার সর্প বুঝিয়ে দিয়েছিল। সর্বেশ্বরী রূপসী, কিন্তু বিয়ের আগে ছিল গরিবের মেয়ে, বিয়ের পরে গরিবের বউ। কথায় বলে, অতি বড় সুন্দরী না পায় পর, অতি বড় ঘরণী না পায় ঘর। সর্বেশ্বরী সুন্দরী ও ঘরণী দুই। সে ঘর পায়নি, বর পেয়েছে। শশী স্ত্রীকে ভালোবাসে। স্ত্রীর মর্যাদা বলতে যা বোঝায় সে বোধ তার পুরো মাত্রায় আছে, কিন্তু তার অন্তরে যতটা সাধ্য তত নেই। সংসারে অনেক স্থূল সুখের উপকরণ আছে, যা পাবার জন্য মানুষের হাহাকারের অন্ত নেই। শশী সেই সব কোনো উপকরণ দিয়েই সর্বকে সুখী করতে পারেনি। এই দুঃখটা তার ভিতরে মোচড় দেয়। মুখ ফুটে বলতে পারে না, কারণ সর্ব বিরক্ত হয়। রাগ করে বলে যে, সুখ আমার কপালে নেই, তার জন্যে কেন গুমনে মরো? তুমি আর তোমার যা আছে তাই নিয়েই আমার শান্তি। কথাগুলো শুনতে ভালো লাগে, কিন্তু মনটা মানতে চায় না। পিতৃপুরুষের ভিটা আর গত 2 বংশের অভাবের চাপে মাত্র 10 বিঘা জমি সম্বল। 10 বিঘা সম্বলটা এমন কম না, কিন্তু বিধবা দিদি এবং তার 3টি সন্তান সহ সংসারের 10 বিঘার ফসল কিছুই না। সে জমিও ভাগে দেওয়া, মধ্যস্বত্ব ছাড়া উপায় নেই। কারণ তাল পুকুরে ঘটি না ডুবুক। একদা নাম করা প্রাচীন বাড়ুজ্যে বংশের অধস্তন সন্তান শশীভূষণ আর যাই করুক, নিজের হাতে চাষাবাদ করতে পারে না, কখনো শেখেও নি। শিখেছে একটা কাজ, যা শুরু করে গিয়েছিলেন তার নিরুপায় বাবা, পৌরোহিত্য। পৌরোহিত্য পেশার মধ্যেও প্রতিযোগিতা কম নেই। বিবাহ শ্রাদ্ধাদির মতো কাজ কমই জোটে। তথাপি পূজা পার্বণ মিলিয়ে অভাবের মোকাবিলা কিছুটা করা যায়। কিন্তু সমান সংসারের দিকে তাকিয়ে শশীর কেবল মনে হয় জীবনের গতির সঙ্গে তার তাল মিলছে না। সকলেই অগ্রগামী, সেই কেবল পিছনে পড়ে থাকছে। এসব ভেবে তার মন যে কেবল বিমর্ষ হয় তা না, একটা অশুভ ভাবনা যেন তার মস্তিষ্কের সীমান্তে ছায়া ফেলে দাঁড়িয়ে থাকে। তার কারণও এই কালু মুখুজ্জে এবং তার মতো ব্যক্তিরা। তাদের কথার মধ্যে প্রায়শই এমন একটা ইঙ্গিত থাকে, সর্বেশ্বরীর মতো স্ত্রী নিয়ে নিরুপদ্রবে ঘর করাটা একটা অবাস্তব রীতিহীনতার ব্যাপার, বিশেষত শশীভূষণের মতো লোকের পক্ষে। শশীভূষণ অতি মাত্রায় অনুভূতিপ্রবণ, কিন্তু সে চরিত্রের দিক থেকে নিরীহ, বিরোধিতা এড়িয়ে চলতে চায়। তার যত কথা সর্বেশ্বরীর সঙ্গে, এবং সর্বেশ্বরী সেসব কথা শুনলে খিলখিল করে হাসে। সে হাসি যেন শশীর বুকে ঝড়ের মতো বাজে। সর্বেশ্বরীর হাসি উচ্ছ্বসিত রক্তাভ মুখ ও শরীরের অধরা তরঙ্গের দিকে তাকিয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। সর্বেশ্বরী বলে, যারা ওসব বলে তারা যেন আমাকে বলে যায় কোন রীতিতে চললে ভালো হয়, না হয় একবার যাচিয়ে দেখব। তারপরে শশীর দিকে ভ্রুকুটি চোখে তাকিয়ে বলে, ওদের কাছে তোমারই বা এত ভালো মানুষও থাকবার দরকার কি? তুমিও সকলের সঙ্গে দিনকালের সঙ্গে খাপ খাইয়ে চলতে শেখো। মুখ ভার করে থেকে লাভ কি? আমি তো ঠিক করেছি, সবাই যেমন আমিও তেমনি করে তাদের সঙ্গে চলব। দেখি আমার কি করতে পারে। সর্বেশ্বরীর কথায় শশীভূষণ খানিকটা আস্থা পায়। সে জানে সর্বেশ্বরীকে নিয়ে যে যাই বলুক, তার মুখকে সকলেই কিছু কিঞ্চিত ভয় পায়। সে কারোকেই ছেড়ে কথা বলে না। সর্বেশ্বরীর প্রতি সকলের আকর্ষণ যত, সমীহ যেন তত, যা শশীর প্রতি নেই।
কালু মুখুজ্জের ডাক শুনে শশীভূষণ দাঁড়ালো। পঞ্চায়েত বাড়ির বেড়ার গায়ে কৃষি ঋণ, সার ইত্যাদি ছবিওয়ালা বিজ্ঞাপন ছাড়াও হিন্দি সিনেমার ছবির বিজ্ঞাপনও আছে। শশীভূষণ বলল, ভর দুপুর আর কোথায়, যাচ্ছি একটু ৬৬ দাগের মাঠে, দেখি গিয়ে জমিতে সার দিল কিনা। কালু মুখুজ্জে একটি ইতর বাক্যের সঙ্গে বলল, মিছেই এই রোদ মাথায় করে যাচ্ছ, হারামজাদাদের চেনো না? যদি বলে থাকে আজ সার দেবে জমিতে, তবে ১ সপ্তাহ ধরে রাখো। সার কি আগেই কিনে দিয়েছ, না তোমার ভাগের চাষি কিনেছে? শশীভূষণ বলল, না না, নিজেই কিনে দিয়েছি। কালু মুখুজ্জে বলল, তবেই হয়েছে, তোমার সার সে আগে নিজের জমিতে দেবে, তারপরে পয়সা জোগাড় হলে সার কিনে তোমার জমিতে দেবে। হ্যাঁ, তো দেখে শুনেও এমন বোকার মতো কাজ করো কেন? কালু মুখুজ্জের কথাগুলো একেবারে মিথ্যে না, কিন্তু শশীভূষণ সহজে মানুষকে অবিশ্বাস করতে পারে না। অথচ অভিজ্ঞতা দিয়ে যাচাই করতে গেলে কালু মুখুজ্জের কথার বাস্তবতাই বেশি। সে আবার বলল, কেন মিছিমিছি এই রোদ মাথায় করে এখন যাবে? খেয়ে দিয়ে বেলা পড়লে যেও, তখন যাচাই করলেই তো হবে। এসো, দাওয়া এসে একটু বসো। শশীভূষণের সেই ইচ্ছা বিন্দুমাত্রও নেই, যদিও এই রোদে মাঠে না যাওয়ার পরামর্শটা তার মনে যুক্তিযুক্ত বোধ হয়। কিন্তু কালু মুখুজ্জে কি প্রসঙ্গ পেলে বসবে, সেটাই চিন্তার বিষয়। সে বলল, বেরিয়েছি যখন একবার দেখেই আসি। কালু মুখুজ্জে বলল, মিছিমিছি যাচ্ছ? তা তুমিও কি আজ স্টেশনের দিকে যাচ্ছ নাকি? শশীভূষণ অবাক স্বরে জিজ্ঞেস করল, কেন কেন বলুন তো? কালু মুখুজ্জে বলল, আজ তো সব পাড়া ঝেঁটিয়ে মেয়ে মিনসে হিন্দি বায়োস্কোপ দেখতে যাচ্ছে। বৌমা যাচ্ছে না? বৌমা অর্থাৎ সর্বেশ্বরী। গ্রাম থেকে ৭ মাইল দূরে স্টেশনের কাছে সিনেমা হল। গ্রাম থেকে প্রায় সব গরুর গাড়ি বোঝাই করে সেখানে সিনেমা দেখতে যায়। গ্রামের সবাই আজকাল হিন্দি বায়োস্কোপ দেখে। বায়োস্কোপওয়ালারা হিন্দি বই বেশি আনে। সর্বেশ্বরী ২-৪ বার যে যায়নি তাও না। আজ সর্বেশ্বরীর যাবার কথা নেই। বলল, না, আপনার বৌমা যাবে না। কালু মুখুজ্জে বাঁধানো দাঁতে হেসে বলল, শুনলাম এই বায়োস্কোপটাতে নাকি মাগিদের অনেক ল্যাংটা কারবার আছে। চলো না, খুড়ো ভাইপো দেখে আসি। শশীভূষণ একটু হেসে বলল, আপনি যান, আমি যাব না। কালু মুখুজ্জে হেসে বলল, তুমিও যেতে যদি বৌমাটি যেত। বউকে পাহারা দিতে হবে তো। কথাটা একেবারেই মিথ্যা। শশী কখনো বউকে পাহারা দেবার জন্য বায়োস্কোপ দেখতে যায়নি। সে জবাব না দিয়ে যেতে উদ্যত হল। কালু মুখুজ্জে বলে উঠল, শশী, শুনেছ তো আমাদের গোবরা বাউরি একটা নতুন ট্রানজিটার কিনেছে। ট্রানজিটার মানে ট্রানজিস্টার, রেডিও। কথাটার মধ্যে একটা বিশেষ ইঙ্গিত এবং খোঁচা দুইই ছিল। সর্বেশ্বরীর একটা ট্রানজিস্টারের স্বাদ আছে, কিন্তু মুখ ফুটে কখনো বলে না। তবে মাঝে মধ্যে সর্বেশ্বরী কালু মুখুজ্জের বাড়িতে ট্রানজিস্টারের নাটক, গান ইত্যাদি শুনতে চায়। শশীভূষণ বাধা দেয়নি, কিন্তু মুখ থমথমিয়ে উঠেছে। সর্বেশ্বরী তা বুঝতে পারে এবং হাসি দিয়ে হালকা করে বলে, এর জন্যে তুমি মুখ ভার করো কেন? আমি মুখুজ্জে বাড়ির মেয়ে বউদের সঙ্গে বসে গান শুনি, তাতে দোষ কি? সর্বেশ্বরী এমন ভাবে বলে দোষের কথা ভাবা যায় না। তথাপি মনটা কেমন টন টন করে।
পাড়ায় এসব নিয়ে কথাও হয়। শশীকে শুনিয়েও অনেকেই বলে, বউটা শেষে বুড়ো ভামের পাল্লায় পড়ল রে। শশী কান দিতে চায় না, কিন্তু কথাগুলো অন্তরে বিঁধে থাকে। কালু মুখুজ্জে আবার বলল, তুমি কি বলতে চাও গোবরা বেটা তাড়ি বেচে আর মদ চোলাই করে অমন একটা ট্রানজিটার কিনেছে? শশী বলল, আমি কিছুই বলছি না কালু কাকা। কালু মুখুজ্জে বলল, আরে এতে বলা বলির কি আছে? সবাই জানে গোবরার বউ দুবার কোমর দুলিয়ে পাড়া বেড়ালে অমন ট্রানজিটার রোজ একটা করে কিনতে পারে। কালু মুখুজ্জে হা হা করে হেসে উঠল। শশীভূষণ জানে পাড়ায় না, কালু মুখুজ্জের উঠোনে বেড়ালেই যথেষ্ট। কিন্তু কিছু না বলে শশী আর কোনো কথা না শুনে দ্রুত পুকুরের ধার দিয়ে মন্দিরের পাশ দিয়ে মাঠের দিকে চলে গেল। সন্ধ্যা প্রায় আসন্ন। শশী গিয়েছিল গরুর ডাক্তারের কাছে একটু মলম আনবার জন্য। বকনা বাছুরটার কানের কাছে দগদগে ঘা হয়েছে, কিছুতেই সারছে না। বাড়ি এসে সর্বেশ্বরীকে না দেখে দিদিকে জিজ্ঞেস করে জানল সে গিয়েছে কালু মুখুজ্জের বাড়ি রেডিওর গান শুনতে। শোনা মাত্র মনটা ক্ষুব্ধ হতাশায় ভরে উঠল। আজ ও বেলায় পঞ্চায়েত বাড়ির সামনে গোবর বাউরির ট্রানজিস্টার কেনার কথা হচ্ছিল। শশীরও মনে একটা ইচ্ছা ছিল, এবছরে ফসল উঠলেই চোখ কান বুঝে বর্ধমান শহর থেকে একটা ট্রানজিস্টার কিনবে। 100 টাকা দরকার। শশীর কাছে সেটা খুব সহজ ব্যাপার না, কিন্তু এই মুহূর্তে হতাশা, ক্ষোভ ও একটা অভিমানাহত ব্যথা তাকে এমন ব্যাকুল করে তুলল সে স্থির থাকতে পারল না। বাছুরের গায়ে মলম দিতে ভুলে সে সোজা চলে গেল মুসলমান পাড়ায় নেয়ামতের কাছে। নেয়ামত ধনী কৃষক, নগদ টাকার অভাব নেই। লোকের প্রয়োজনে জমি জমা বন্ধক রেখে ধার কর্জ দেয়। ধান জমির দাম এখন অগ্নিমূল্য, কম করে 3000 টাকা বিঘা। শশী তার 66 দাগের 1 বিঘা জমি বন্ধক রেখে 200 টাকা ধার করল, একমাত্র করার। এবারের ফসল উঠলেই টাকাটা শোধ দেবে। কালু মুখুজ্জের থেকে নেয়ামত লোক ভালো না, তবে একটু কম চশমখোর। সামান্য সুদের বিনিময়ে শশীকে টাকা দিল। শশী বাড়ি গিয়ে খুলে কিছু বলল না। পরের দিন সকালবেলা কাজের নাম করে বাড়ি থেকে বেরিয়ে গেল। স্টেশনে পৌঁছে ট্রেনে বর্ধমান পৌঁছতেই দুপুর। গ্রামেরই একজন চেনা লোক সেখানে ছিল, বর্ধমানে মুদির দোকানদারি করে। শশী তাকে সঙ্গে নিয়ে গিয়ে ট্রানজিস্টার রেডিও কিনল। দোকান থেকেই ট্রানজিস্টারটি পিচবোর্ডের বাক্সে বেঁধে ছেদে দিল। বাক্সটির দিকে একবার তাকিয়ে শশীর চোখের সামনে সর্বেশ্বরীর মুখ ভেসে উঠল। আর একটা দীর্ঘশ্বাস পড়ল। খাওয়াটা সারতে হলো হোটেলেই। গ্রামে যখন ফিরল তখন অন্ধকার নেমেছে। মাছঝাড় আর পুকুর পাড়ে ঝিঝির ডাক শোনা যাচ্ছে। শশী বাড়িতে এসে ঢুকল। উঠোনে ঢুকে থমকে দাঁড়ালো। ঘরের মধ্যে ঝংকৃত বাজনার সঙ্গে গান শোনা যাচ্ছে। কে গান করে? শশী দাওয়ায় উঠে ঘরের মধ্যে উঁকি দিল। ভিতরে হ্যারিকেন জ্বলছে। সর্বেশ্বরীর গা ধোয়া, শরীরে ধোয়া শাড়ি জামা, মাথায় ঘোমটা নেই, খোঁপা চিকচিক করছে। তাকে ঘিরে বসে আছে দিদির ছেলে মেয়েরা। সর্বেশ্বরীর কোলের সামনে একটি ট্রানজিস্টার। সে তন্ময় হয়ে গান শুনছে। ঠোঁটের কোণে মুগ্ধ হাসি, চোখে যেন স্বপ্নের আবেশ। শশীর পায়ের হয়তো শব্দ হয়ে থাকবে। সর্বেশ্বরী দরজার দিকে তাকালো। শশীকে দেখেই বলে উঠল,
কোথায় গেছলে গো? সেই সকালে বেরিয়েছ, এখন ফিরলে? শশী যেন সে কথা শুনতেই পেল না। জিজ্ঞেস করল, ওটা কোথায় পেলে? সর্বেশ্বরী হেসে কালু মুখুজ্জের মতো উচ্চারণ করে বলল, এটা টানজিটার। মাগো, আর বলো না, কালু কাকা কিছুতেই শুনল না, নিজে বাড়ি বয়ে এসে দিয়ে গেল। বলে গেল, বৌমা, এটা তোমাকে দিলাম, তোমার জন্যই এটা কিনেছি। পর মুহূর্তেই সর্বেশ্বরীর দৃষ্টি পড়ে শশীর হাতের দিকে। জিজ্ঞেস করল, তোমার হাতে ওটা কি গো? শশী তার দু হাতে ধরা বাক্সটির দিকে একবার তাকালো, তারপরে দাওয়া থেকে নেমে উঠোন পেরিয়ে বাড়ির বাইরে অন্ধকারে রাস্তায় গিয়ে দাঁড়ালো। পিছনে সর্বেশ্বরীর স্বর শোনা গেল, কি হলো, আবার কোথায় যাচ্ছ? শশী দূরের মাঠের দিকে তাকালো। মন্দিরের পাশে পুকুরের নিস্তরঙ্গ কালো জলে তারার ঝিকিমিকি। সে ব্যাকুল বা চঞ্চল হলো না। একটা যন্ত্রণা বুকের মধ্যে সাপের মতো নিষ্কুণ্ডল হয়ে ছড়িয়ে পড়তে লাগলো। এগিয়ে গেল মন্দিরের কাছে, নেমে গেল পুকুরের জলের সামনে। মনে মনে বলল, সর্ব, তুমি সকলের সঙ্গে সকলের মতন হতে পারো, আমি পারি না। আমি আমার মতোই থাকব, কিন্তু এ ভার আর সইতে পারি না। শশীর নিঃশব্দে আস্তে আস্তে ছোট্ট যন্ত্রটি জলের মধ্যে ডুবিয়ে দিল। তথাপি চোখের সামনে জেগে রইল সর্বেশ্বরীর প্রতিমার মতো মুখ। শেষ হলো আজকের গল্প, সমরেশ বসুর লেখা গল্প তথাপি। ভীষণ চমৎকার একটি ক্লাসিক গল্প, আমার ভীষণ ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো তা জানবার প্রতীক্ষায় রইলাম। এই চ্যানেলে যারা আমার পুরো গল্প পাঠ শুনছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে, অবশ্যই একখানি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল। আপনারা যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। আর হ্যাঁ, নোটিফিকেশন কিন্তু অবশ্যই অন রাখবেন, কারণ এই চ্যানেলে নিয়মিত আমি নতুন নতুন গল্প পড়ে শোনাচ্ছি। প্রত্যেকটি গল্পে আপনাদের সাথে চাই আপনাদের মূল্যবান মতামত। আপনাদের মতামতের প্রতীক্ষায় রইলাম। সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়।